বিবি অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বিষয়ের উপর একটা ক্লাস নেব এবং আজকে আমি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস এই চ্যাপ্টারের একটা ক্লাস নিয়ে যাচ্ছি। তো স্টুডেন্টস, আজকে মূলত আমি তোমাদের একটি সহজ অঙ্ক উপস্থাপন করব। এই অঙ্কের মাধ্যমে মূলত আমি তোমাদের কয়েকটা বিষয় আমি সলভ করার চেষ্টা করব এবং সেই বিষয়গুলো হলো যে একটা মেশিন যখন আমরা ক্রয় করি, তো মেশিন ক্রয়ের সময় বিভিন্ন খরচ আমরা স্বাভাবিকভাবে বহন করতে হয়। তো মেশিনের কোন কোন খরচগুলো মেশিনের মূল্যের সাথে যোগ হবে আমরা সেটা এই অঙ্কের মাধ্যমে দেখতে পারবো। পাশাপাশি স্ট্রেট লাইন মেথডে মেশিনের ডেপ্রিসিয়েশন কীভাবে ধার্য করা হয় এবং সেই ধার্য করা বিভিন্ন জার্নাল এন্ট্রি, মেশিন ক্রয়ের জাবেদা ইত্যাদি বিষয় আজকে আমরা এই অঙ্কের মাধ্যমে সমাধান করব। পাশাপাশি এই অঙ্কে আমরা কয়েকটা খতিয়ান বা লেজার অ্যাকাউন্ট দেখব। মূলত এখানে আমি অঙ্কে দুইটা খতিয়ান তোমাদের দেখাবো, একটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এবং আরেকটি বিষয় এখানে তোমাদের বলে রাখতে চাই যে এই খতিয়ানটা আমরা করব মূলত টিসকে। তো স্টুডেন্টস, তোমরা ফার্স্ট ইয়ারে অনেকেই যে পদ্ধতিতে তোমরা খতিয়ান করে আসছো, কিন্তু আসলে টিসকটা গুরুত্বপূর্ণ একটা খতিয়ান করার নিয়ম এবং এটা তোমাদের অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন অধ্যায় বারবার আলোচনায় আসবে। যে কারণে এই টিসকটা যারা প্র্যাকটিস কম করেছো বা এখনও টিসকে জার্নাল করা, লেজার করা মূলত এখনও ভালো করে শিখতে পারো না, তো তারা আজকে এই ক্লাসটা গুরুত্বের সাথে দেখবে। তো আজকে আমাদের অঙ্কে কী আলোচনার বিষয় আছে তোমরা আমি বোর্ডে হাইলাইট করে লিখছি, তোমরা এখানে অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো কী লেখা আছে, ইনফরমেশন অফ হাসান লিমিটেড। তো হাসান লিমিটেড মূলত এখানে দুইটা মেশিন ক্রয় করছে এবং দুইটা মেশিন ক্রয় সংক্রান্ত বিভিন্ন ডাটা এই অঙ্ক উপস্থাপন করা আছে। তো দেখো এখানে কী লেখা আছে, ডেসক্রিপশন মেশিন 1, মেশিন 2। তো মেশিন 1-এর পারচেজ প্রাইস দেওয়া হচ্ছে 2 লাখ টাকা আর মেশিন 2-এর পারচেজ প্রাইস দেওয়া হচ্ছে কত, 1 লাখ টাকা। এইবার লক্ষ্য করো ডেট অফ পারচেজ। তো মেশিনটা কোন তারিখে ক্রয় করা হয়েছে? মেশিন 1 পারচেজ করেছি আমরা 2020 সালের জানুয়ারি 1 তারিখে। দ্যাট মিনস 1/1/2020 2020 সালের জানুয়ারি 1 তারিখে প্রথম মেশিনটা ক্রয় করা হয়েছে এবং দ্বিতীয় মেশিনটা ক্রয় করা হয়েছে 1/3/2021, অর্থাৎ দ্বিতীয় মেশিনটা ক্রয় করা হয়েছে 2021 সালের মার্চের 1 তারিখে। অর্থাৎ দ্বিতীয় মেশিনটা প্রথম মেশিনটা ক্রয়ের প্রায় 1 বছরের বেশি সময় পরে ক্রয় করা হয়েছে। এইবার প্রথম মেশিনটা ক্রয়ের সময় আমরা আনুষঙ্গিক আরও কিছু খরচ বহন করেছি, সেটা হলো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। অর্থাৎ মেশিনটা আমরা যখন ক্রয় করছি তখন সেই মেশিনটা আমাদের কারখানায় নিয়ে আসতে গেলে যে পরিবহন খরচটা হয়েছে, তো সেটা হলো এই মেশিনের ট্রান্সপোর্টেশন কস্ট। তারপরে দেওয়া আছে ইউজফুল লাইফ, প্রথম মেশিনটার আয়ুষ্কাল 10 বছর এবং ইনস্টলেশন এক্সপেন্স দেওয়া আছে 5,000 টাকা। অর্থাৎ মেশিনটা যখন আমরা ক্রয় করে বহন করে কারখানায় নিয়ে আসলাম, এখন সেটা কারখানায় এটাকে সেট আপ বা স্থাপন করতে হবে, তা না হলে এটা ব্যবহার উপযোগী হবে না। তো সেটাকে বলা হয় ইনস্টলেশন কস্ট বা সংস্থাপন ব্যয়। এই ব্যয়টা হচ্ছে কত, 5,000 টাকা। এবং প্রথম মেশিনটা সমস্ত 10 বছর ব্যবহার শেষে এই মেশিনটা আর ব্যবহার করা যাবে না, হয়তো মেশিন নষ্ট হয়ে যাবে। তারপর সেই মেশিনটা বিক্রি করে আমরা কিছু টাকা হাতে রিটার্ন পাবো, সেটা দেওয়া আছে কত, 15,000 টাকা, 15,000। এবং এইটাকে বাংলায় বলা হয় স্যালভেজ, ভগ্নাবশেষ মূল্য, ইংরেজিতে বলা হয় স্যালভেজ মূল্য। তো স্টুডেন্টস, এবার তোমরা দ্বিতীয় মেশিনের কি ডাটা, আমি কিছু ডাটা আগে উল্লেখ করছি। তো দ্বিতীয় মেশিনটারও আয়ুষ্কাল 10 বছর এবং দ্বিতীয় মেশিনের কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নাই, বাট এখানে ইনস্টলেশন কস্ট 5,000 টাকা দেওয়া আছে এবং দ্বিতীয় মেশিনটার স্যালভেজ মূল্য দেওয়া আছে 5,000 টাকা। এই হলো আমাদের মেশিন 1 এবং মেশিন 2 এর প্রাথমিক ইনফরমেশন। এখন আমাদের সেখান থেকে কী করতে বলছে তোমরা দেখো, ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ক্যালকুলেট 2000, অর্থাৎ প্রতি বছর ডিসেম্বর 31 তারিখে, এটা শুধু প্রথম বছর না বরং প্রতি বছরেই এই প্রতিষ্ঠান ডিসেম্বর 31 তারিখে তার হিসাব ক্লোজ করে এবং সেই ডিসেম্বর 31 তারিখে আমরা 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত 20, 21, 22 এই 3টা বছরের আমাদের এই নিম্নলিখিত কতগুলো ক্যালকুলেশন আমাদের দেখাতে হবে। 1 নম্বরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, ব্র্যাকেটে লেখা আছে SLD।
অর্থাৎ আমরা বাৎসরিক অবসরের পরিমাণ নির্ধারণ করব এবং এই অবসর ধার্য করব স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবসর ধার্য করব। তারপর 2 নম্বরে আমাদের করতে হচ্ছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ আমরা এই মেশিনটা ক্রয় সংক্রান্ত, মেশিনটা প্রত্যেক বছরের শেষে কতটুকু অবশ্যই ধার্য করা হবে এবং অবশ্যইটাকে ইনকাম স্টেটমেন্টে ক্লোজ করার বিভিন্ন জাবেদা আছে। তো সেই জাবেদাগুলো আমরা মূলত এই 2 নম্বরে আমরা দেখাবো। 3 নম্বরে আমরা করব মেশিনের কয়েকটি খতিয়ান এখানে আমরা দেখাবো। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমরা এখানে 2টা খতিয়ান এখানে করতে বলছি, একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট এবং আরেকটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো স্টুডেন্টস, আজকে আমরা খতিয়ান 2টা টিসকে করব। আগে বলছি যে টিসক একটা গুরুত্বপূর্ণ খতিয়ান, যেটা তোমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে, কারণ অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন অধ্যায়ে এই বারবার এই টিসকে আমার তোমাদের অঙ্ক বইতে সমাধান করা থাকবে এবং তোমাদের করতেও বলবে। যে কারণে যারা টিসকটা এখন শেখে নাই তাদেরকে আবার নতুন করে এটা ভালো করে শিখবে এবং আজকের ক্লাসটা সেজন্য তোমরা গুরুত্ব সহকারে দেখবে। তা এখন স্টুডেন্টস, তো এইটা আমি কিছু সমাধান আগে বোর্ডে করে রাখছি। তো তোমরা দেখো এখানে আমি 2টা ওয়ার্কিং আগে করছি। 1 নম্বর ওয়ার্কিংটা হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ মেশিন। আচ্ছা, এই ডেপ্রিসিয়েবল ভ্যালুটা কি এবং এটা আমরা কেন করব? ডেপ্রিসিয়েবল ভ্যালু বাংলা হলো অবচয়যোগ্য মূল্য, এবং এইটা মূলত সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে গেলে এই অবচয়যোগ্য মূল্য বা ডেপ্রিসিয়েবল ভ্যালু আমাদের অবশ্যই আগে ক্যালকুলেশন করতে হবে। তো এখন তোমরা দেখো ডেপ্রিসিয়েবল ভ্যালুর মধ্যে কি কি আসে। মেশিন 1, মেশিন 2। তো প্রথমে আমরা মেশিন ক্রয়ের যাবতীয় খরচগুলো যোগ করে আমরা মেশিনের টোটাল কস্ট বের করব। তাহলে প্রথম মেশিনে আমরা কি কি খরচ করছিলাম ক্রয় করার সময়? মেশিনের পারচেজ প্রাইস 2 লাখ টাকা, এটার সাথে মেশিনের ট্রান্সপোর্টেশন কস্ট 10,000 টাকা এবং মেশিনের ইনস্টলেশন কস্ট 5,000 টাকা। এই 3টা খরচ আমরা প্রথম মেশিন ক্রয়ের সময় আমরা বহন করেছি এবং এই খরচগুলো মূলত আগে বলেছি যে মেশিনটা ব্যবহারের আগ পর্যন্ত এই খরচগুলো রয়েছে, এবং একটা মেশিনের ব্যবহারের আগ পর্যন্ত যত খরচ হয় মূলত সবগুলোই মেশিনের মূল্যের সাথে বা মেশিনের কস্টের সাথে আইটেম খরচগুলো যোগ হবে। তো এখানে মেশিনটার মূলত মোট খরচটা হবে 2,15,000 টাকা, 2,15,000 টাকা। তো স্টুডেন্টস, এখন দেখো এই 2,15,000 টাকা মেশিনের মোট মূল্য বা মেশিনটা ক্রয় করার সময় যে মোট ব্যয় হয়েছে, এই ব্যয় থেকে এখন আমরা স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দেবো। এই ভগ্নাবশেষ মূল্যটা কি? মেশিনে আয়স্কার শেষে যখন মেশিনটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। মেশিনে আয়স্কার কত বছর? 10 বছর। 10 বছর পর মেশিনটা হয়তো ব্যবহার করা যাবে না, কিন্তু এই 15,000 টাকা বিক্রি করে আমরা কিছুটা হাতে পাবো, এবং এইটা মেশিনের মোট কস্ট প্রাইস থেকে বাদ দিলে আমরা পাবো ডেপ্রিসিয়েবল ভ্যালু। এই ডেপ্রিসিয়েবল ভ্যালুটা মূলত এই মেশিনের টোটাল 10 বছরের অবচয়ের যোগফল, এবং অবচয় ধার্য করার সময় আমরা সরলরৈখিক পদ্ধতিতে একটা রেট বের করব। সেই রেটটা কিন্তু আসলে আমাদের গুণ করতে হবে ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ বের করার জন্য আমরা কিন্তু ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে অবচয় ধার্যের রেট দিয়ে গুণ করব। টোটাল কস্টের উপরে কিন্তু গুণ করা যাবে না। যদি অঙ্কের স্যালভেজগুলো থাকে তাহলে কস্ট থেকে স্যালভেজগুলো বিয়োগ করে তারপরে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করতে হবে, এবং সেই টাকার উপরেই কিন্তু অবচয় ধার্যের রেটটা প্রয়োগ করতে হবে। তাহলে এইভাবে আমরা মেশিন 1 এবং মেশিন 2 এর ক্ষেত্রেও মেশিনের কস্ট কত? মেশিনের পারচেজ প্রাইস 1 লাখ টাকা, সেটার সাথে ইনস্টলেশন কস্ট 5,000 টাকা যোগ করলে আসছে 1,05,000 টাকা। সেখান থেকে স্যালভেজ ভ্যালু 5,000 টাকা বাদ দিলে ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ মেশিন 2 কত? 1 লাখ টাকা। আচ্ছা, এইবার আমরা অবচয় ধার্যের রেট বের করব স্ট্রেট লাইন মেথডে। তো স্ট্রেট লাইন মেথড অনুযায়ী যদি অবচয় ধার্যের রেট অঙ্কে দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বের করার একটা ফর্মুলা আমরা জানি যে 100% ডিভাইড বাই ইউজফুল লাইফ। 100% হলো ফর্মুলার 100%, আর ইউজফুল লাইফ হলো মেশিনের আয়ুষ্কাল কত বছর দেওয়া আছে। প্রথম মেশিনে 10 বছর, দ্বিতীয় মেশিনে 10 বছর। ফলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিন উভয় ক্ষেত্রেই অবচয় ধার্যের রেটটা 10%ই হবে। তো এইবার তোমরা দেখো যে রিকোয়ারমেন্ট 1-এ আমাদের বের করতে বলছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমরা একটা টেবিলে
3টা বছরের জন্য 2020, 21, 22 3টা বছরের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা বের করব। তবে এখানে আমাদের প্রত্যেক বছর ডেপ্রিসিয়েবল ভ্যালু আমাদের এখানে নিতে হবে, কারণ অবশ্যই ধার্য রেটটা কিন্তু ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরেই চার্জ করতে হবে। তো 2020 সালে আমাদের হাতে শুধু একটা মেশিনই ছিল, আমরা একটা মেশিনে ক্রয় করছি, দ্বিতীয় মেশিনটা তখন আমাদের হাতে আসে নাই, কারণ সেটা ক্রয় করেছে 21 সালে। তাহলে 2020 সালে 2 লাখ টাকার উপরে 10% অবস্থায় ধার্য করলে এটা কীভাবে করতে হবে, মেশিনের ডেপ্রিসিয়েবল ভ্যালু ইন্টু রেট, এই দুইটা গুণ করে অবস্থার পরিমাণ বের করছি। তো এখানে লক্ষ্য করো যে এই 10% রেটটা আমরা বের করছি, এটা মূলত পুরো 1 বছরের একটা রেট, এই রেটটা 1 বছরের জন্য কার্যকর। তবে সেই কারণে এই 2 লাখ টাকার উপরে 10% দিয়ে গুণ করলে 20 লাখ টাকা যে অবস্থায় বের হবে সেটা কিন্তু আসলে 1 বছর অবস্থায়। এবং এখানে আমরা আরেকটা কলম করছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা জাবেদা করার সময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় কত টাকা দেখাবো সেটা দেখানোর জন্য মূলত আমরা এই টেবিলে এইভাবে উপস্থাপন করা। তাহলে এখানে দেখো যে আমরা অবশ্যই জাবেদা জানি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এখানে 20,000 টাকা অবস্থায় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যখন ডেবিট করবো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা 20,000 টাকা ক্রেডিট করা হবে। তাহলে জাবেদা করার সময় বিষয়টা আবার আলোচনা হবে। অর্থাৎ এখানে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর যেগুলো চার্জ হবে সেগুলো কিন্তু অ্যাকুমুলেটেড ফান্ডে সব যোগ হতে থাকবে। অ্যাকুমুলেটেড মানে বাংলা হলো পুঞ্জীভূত অবস্থায় প্রত্যেক বছর যে পরিমাণ ধার্য করা হয় সেই পরিমাণ অবশ্যই ইনকাম স্টেটমেন্ট থেকে একটা ফান্ড কেটে রেখে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামক একটা ফান্ডে টাকাগুলো জমা করা হয়। ফলে ওই ফান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা একটা দায়ের মতো। কেন? এটা এই ফান্ডটা থেকে টাকা নিয়ে ভবিষ্যতে আবার অ্যাসেট ক্রয় করতে হবে। তাহলে এই ফান্ডে টাকাটা জমা আছে, ভবিষ্যতের একটা খরচ বহন করতে হবে, সেই জন্য। তো এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা প্রত্যেক বছর আমরা ক্রেডিট করব এবং এই অবস্থায় ধার্য করার সময় যে কোনো অবস্থায় ধার্য করবো সে কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে এবং প্রত্যেক বছর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আগের বছর অবস্থার সাথে যোগ হতে থাকবে। এটা এবং এই যোগটা কোথায় দেখাবো? আমরা ব্যালেন্স শিটে দেখাবো। আচ্ছা, এইবার তোমরা দেখো 2021 সালে আমাদের হাতে কিন্তু এবার দুইটা মেশিন, প্রথম মেশিন 2 লাখ টাকা এবং দ্বিতীয় মেশিন 1 লাখ টাকা। দুইটা মেশিনের উপরে আমরা 10% অবশ্যই ধার্য করবো, কারণ অবশ্যই ধার্য রেটটা কিন্তু দুইটা মেশিনের বেলায় 10 বছর, কারণ দুইটা মেশিনের আয়ুষ্কালে 10 বছর ছিল, ফলে উভয় মেশিনের ডেপ্রিসিয়েশন রেটটা 10%ই আমরা ইতিপূর্বে আমরা অলরেডি বের করছি। তো এইবার তোমরা দেখো 2021 সালে প্রথম মেশিনটা তো দ্বিতীয় বছরেও 2021 সালের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে ছিল এবং যে কারণে এটার উপরে কিন্তু 10% অবস্থায় ধার্য হবে এবং 10% গুণ করার পর পূর্ণ 1 বছরের অবস্থায় প্রথম মেশিনে বেড়েছে 20,000 টাকা। কিন্তু দ্বিতীয় মেশিনটা 2021 সালে নতুন ক্রয় করা হয়েছে এবং এই ক্রয়ের তারিখটা কিন্তু জানুয়ারি 1 তারিখে হয় নাই, এটা ক্রয় করা হয়েছে মার্চের 1 তারিখ। দ্যাট মিনস 2021 সালে 2 মাস পার হয়ে গেছে, তারপর সেই মেশিনটা ক্রয় করা হয়েছে। ফলে মার্চের 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই মেশিনটা 2021 সালে মূলত 10 মাস ব্যবহার করা হয়েছে। ফলে এটার পরে কিন্তু 1 লাখ টাকার উপরে 10% দিয়ে গুণ করলে প্রথমত 1 বছর অবস্থায় বের হবে, কিন্তু এই 1 বছর অবস্থার উপরে আবার 10 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে এটা 10 মাসের অবস্থায় বের হবে। অর্থাৎ প্রথম অংশের দ্বারা বের হবে 1 বছরের, সে 1 বছরের সাথে আবার 10 মাস দিয়ে গুণ 12 মাস দিয়ে ভাগ, তাহলে 10 মাসের অবস্থায় হবে 8,333 টাকা। তাহলে এখন 2021 সালে প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিন এই দুইটার মোট অবস্থায় হবে 20,000 যোগ 8,333 যোগ করলে 28,333। তাহলে এইবার দেখো অ্যাকুমুলেটেড ফান্ডে কিন্তু আগেই 20,000 টাকা জমা ছিল, তো সেই 20,000-এর সাথে আবার 2,833 টাকা যোগ হয়ে মোট অবস্থা হয়ে গেছে 48,333 টাকা। এইবার আমরা 2022 সালের অবস্থায় ধার্য করব। তো এইবার তোমরা লক্ষ্য করো যে আসলে 22 সালে কিন্তু নতুন কোনো মেশিন ক্রয় করা হয় না এবং 2022 সালে প্রথম মেশিন 2 লাখ টাকা, সেটাও বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্যবহার করছি এবং দ্বিতীয় মেশিনটা যেটা নাকি 1 লাখ টাকায় ক্রয় করেছিলাম 2021 সালের মার্চের 1 তারিখে, ওইটা তো মার্চে 1 বছর ব্যবহার করার সময় আমরা পাইনি, 10 মাস ব্যবহার করছিলাম, কিন্তু 22 সালের জানুয়ারি 1 তারিখ থেকে তো সেই মেশিনটা আমাদের হাতে শুরু থেকেই আমরা ব্যবহার করেছি, আমরা পেয়ে যাচ্ছি। ফলে দ্বিতীয় মেশিনটার উপরেও 2022 সালে পূর্ণ 1 বছর অবশ্যই ধার্য হবে। তাহলে আমরা দুটো আলাদা করে না দেখে দুটো একত্রে যোগ করে 3 লাখ টাকার উপরে প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিনের মূল্যের যোগফল 3 লাখ টাকা, সেটা আমরা সরাসরি 10% অবস্থায় ধার্য যদি করি, তাহলে পূর্ণ 1 বছরের দুইটা মেশিনের মোট অবস্থায় কত হবে
30,000 টাকা। তাহলে এখন প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিনের মোট অবস্থায় 30,000 টাকা এইটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এবং অ্যাকুমুলেটেড ফান্ডে কিন্তু আগের যে 48,000 টাকা ছিল সেটার সাথে কিন্তু আবার 30,000 টাকা যোগ হয়ে এখন মোট কত হয়ে গেছে 78,333 টাকা। তাই স্টুডেন্টস আমরা আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা আমাদের করতে বলছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এবং এইটা বের করার জন্য শুরুতেই আগে বলছি যে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু মেশিন 1 এবং মেশিন 2 বের করতে হবে। তারপর সেই ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে অবস্থায় ধার্য রেট প্রয়োগ করে আমরা অবস্থায় বের করব। তাহলে অবস্থায় ধার্য করার সময় ইয়ার 3টা বছর যেহেতু বের করতে বলছে, আমরা 3টা বছরে আলাদা আলাদা অবস্থায় বের করছি। এখন আমাদের বের করতে হবে, যেটা আমাদের করতে বলছে সেটা হলো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। তা আমরা এখন জার্নাল এন্ট্রি করব ইয়ার 1 থেকে ইয়ার 2020 থেকে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত 3টা বছরের অবস্থার জাবেদা করব। শুধু অবস্থার জাবেদাই না, পাশাপাশি আমরা মেশিন ক্রয়ের থেকে শুরু করে একটা বছরে মেশিন ক্রয়, মেশিন অবস্থায় ধার্য করা এবং অবস্থাটাকে ইনকাম স্টেটমেন্টে ক্লোজ করা, এই 3টা জাবেদা আমরা প্রত্যেক বছর দেখাবো। তাহলে এখন তোমরা জাবেদা করবো। আমাদের জাবেদা শুরু হবে 2020 সাল থেকে। তো 2020 সালে জানুয়ারি 1 তারিখে সর্বপ্রথম আমরা প্রথম মেশিনটা ক্রয় করেছি। তাহলে সর্বপ্রথম প্রথম মেশিনের পারচেজ জাবেদা আমরা করব। তাহলে প্রথম মেশিনটা পারচেজ প্রাইস মোট কত হবে? প্রথম মেশিনটার যখন আমরা ক্রয়ের জাবেদা করব তখন কিন্তু মেশিনের পারচেজ প্রাইসের সাথে ট্রান্সপোর্টেশন কস্ট, ইউজফুল লাইফ সবগুলো যোগ করে আমরা কত পেয়েছিলাম? 2,15,000 টাকা। টোটাল কস্ট দ্বারা মেশিনের মূল্য ডেবিট করতে হবে। অর্থাৎ শুধুমাত্র পারচেজ প্রাইস দিয়ে মেশিন ডেবিট করা যাবে না, কারণ অন্যান্য খরচগুলো কিন্তু মেশিনের মূল্যের সাথে যোগ হয়ে যাবে। সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন আগেই আমরা করে রাখছিলাম। তো এখন জাবেদা করার সময় সেই সম্পূর্ণ টাকাটি আমরা দেখাবো। তাহলে এবার দেখুন, প্রথম মেশিনের মূল্য আমরা এখানে রাখবো 2,15,000 টাকা। আর মেশিনটা নগদে ক্রয় করা হয়েছে, এজন্য ক্যাশ ক্রেডিট 2,15,000 টাকা। এক্সপ্লেনেশন তোমরা নিজেরা দিয়ে রাখবা। এখন আমি এক্সপ্লেনেশন দেখানোর সময় আসলে পাবো না, ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এইবার আমরা 2020 সালে সারা বছরে আর নতুন কোনো মেশিন ক্রয় করা হয় না। এখন আমরা ডিসেম্বর 31 তারিখে প্রথম মেশিনের অবস্থায় ধার্য জাবেদা করব। তো মেশিনের অবস্থা প্রথম বছর কত ছিল? 20,000 টাকা। এই 20,000 টাকা যখন আমরা অবস্থায় ধার্য জাবেদা করব তখন কি জাবেদা হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, accumulated depreciation, machinery, credit কত টাকা? 20,000 টাকা। এইবার তোমরা লক্ষ্য করো যে ডেপ্রিসিয়েশন একটা খরচ জাতীয় হিসাব, এবং প্রত্যেক বছরের শেষেই এই খরচগুলোকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার মাধ্যমে খরচগুলোকে ক্লোজ করতে হয়। যে কারণে আমরা এবার আরেকটা জাবেদা করব ডিসেম্বর 31 তারিখে ইনকাম সামারি অথবা ইনকাম স্টেটমেন্ট, দুটোর যে কোনো একটা লেখা যাবে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন এই খরচটাকে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে ট্রান্সফার করব তখন ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে ডেবিট। অর্থাৎ এই খরচটা যদি ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে দেখানো হচ্ছে সেই কারণে ইনকাম স্টেটমেন্ট হয়ে বা অথবা ইনকাম সামারি হবে ডেবিট, আর ডেপ্রিসিয়েশন এই খরচটা তখন ইনকাম স্টেটমেন্ট ট্রান্সফারের মাধ্যমে হিসাবটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে এটা আগে ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট। এবং ইনকাম সামারি ডেবিট আর ক্রেডিট হবে কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, এইবার আমরা
2021 সালে জাবেদা করব। দুই সালে কিন্তু আমরা সর্বপ্রথম যে ঘটনা এখানে বা ট্রানজিশন সংঘটিত হয়েছে সেটা হচ্ছে মার্চের 31 তারিখ। মার্চের 1 তারিখে নতুন একটা মেশিন ক্রয় করছি এবং সেই মেশিনের ক্রয় মূল্য ছিল মোট সমস্ত ব্যয় সহ 1,05,000 টাকা। সে 1,05,000 টাকা দ্বারা আমরা দ্বিতীয় মেশিন ক্রয়ের জাবেদা করব। মেশিনের হিসাব অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। কত টাকা? 1,05,000 টাকা। এইবার আমরা দ্বিতীয় মেশিনের ডিসেম্বর 31 তারিখ 2021 সালে আমরা কি জাবেদা করব? অবসর ধার্যের জাবেদা করব। জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। কত টাকা? এবার তোমরা লক্ষ্য করো, 2021 সালে প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিন দুইটা মেশিনের মোট অবচয় ছিল 28,333 টাকা। অর্থাৎ 21 সালের শেষে যখন আমরা অবচয় জাবেদা করব তখন দুইটা মেশিনের অবচয়ের মোট মূল্য দ্বারা আমরা এখানে জাবেদা তৈরি করব। জাবেদা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 28,333 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি ক্রেডিট কত টাকা? 28,333 টাকা। আমি একটু সংখ্যা উপস্থাপন করছি, আশা করি একটা জাবেদা দেখলে পরবর্তী লেখাগুলো তোমরা একটু দ্রুত লেখার কারণে স্পষ্ট হলো বুঝতে পারবে আশা করি। তাহলে এইবার তোমরা দেখো আমাদের 21 সালের অবচয় ধার্য সম্পন্ন হয়েছে। এবার এই অবচয়টাকে আমরা কি করব? ইনকাম স্টেটমেন্টে এই খরচ জাতীয় হিসাবটাকে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ যেহেতু অবশ্যই একটা খরচ জাতীয় হিসাব, এই খরচটাকে ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে ট্রান্সফার করার মাধ্যমে খরচটাকে চলতি বছরে ক্লোজ করে দিতে হবে। এবং এই জাবেদা হবে ডিসেম্বর 31 তারিখে। জাবেদা কি হবে? আগে ইনকাম সামারি লিখছি, এবার ইনকাম সামারি লিখব। ইনকাম সামারি ডেবিট কত টাকা হবে? দ্বিতীয় বছর অবশ্যই ধার্য হয়েছে 21 সালে 28,333 টাকা। সমপরিমাণ টাকা আমরা ইনকাম সামারিতে ডেবিট দিকে স্থানান্তরের মাধ্যমে ডেপ্রিসিয়েশন খরচটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, এইবার স্টুডেন্টস 2022 সালের অবশ্যই কত হবে? তোমরা আগে ক্যালকুলেশনটা দেখে রাখো, 30,000 টাকা। তো এইবার আমরা 2022 সালের অবশ্যই ধার্য জাবেদা করব। এটুকু হচ্ছে 2020 সালের, এটুকু হচ্ছে 2021 সালের। এবার আমরা করতে যাচ্ছি 2022 সালের। এখন এইবার তোমরা লক্ষ্য করো 2022 সালে কিন্তু নতুন কোনো মেশিন ক্রয় করা হয়নি। আমরা 2020 এবং 21 এই দুইটা বছরেই দুটো নতুন মেশিন ক্রয়ের জাবেদা দেখিয়েছি, কিন্তু 22 সালে শুধু অবশ্যই ধার্য জাবেদাই হবে। এখানে কারণ এখানে নতুন কোনো মেশিন ক্রয় করা হয় না, ফলে অবশ্যই ধার্যের প্রথম জাবেদায় আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই জাবেদা করব। এবং দ্বিতীয় জাবেদায় এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে খরচটা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের মাধ্যমে আমরা ক্লোজ করে দেব। এবং জাবেদা দুইটি হবে ডিসেম্বরের 31 তারিখ। প্রথম জাবেদায় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 2022 সালে কিন্তু অবসরের মোট পরিমাণ 30,000 টাকা আমরা আগের টেবিলে ক্যালকুলেশন করে রাখছিলাম। এবং
30,000 টাকা। এবার আরেকটা জাবেদা কিন্তু আমরা করব, সেটা হচ্ছে এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। ট্রান্সফার করার মাধ্যমে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে ক্লোজ করে দেব। তো ইনকাম সামারি হবে ডেবিট কত টাকা, 30,000 টাকা, এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ক্রেডিট। কত টাকা, 30,000 টাকা। তো স্টুডেন্টস, এইভাবে আমরা অবশ্যই ধার্য জাবেদা করলাম। এখন আমাদের কি করতে হবে, খতিয়ান করতে হবে। তো তোমরা ভালো করে দেখো, তো ডেপ্রিসিয়েশন নামক এটা একটা টিসকে আমরা খতিয়ান করতে যাচ্ছি। তো টিসকে খতিয়ান করলে আমাদের এই সাথে কোন কোন বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। এখানে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড এখানে দেওয়া আছে। তো ডেবিট পাশে সর্বপ্রথম তারিখের একটা কলাম লিখতে হবে, তারপর লিখতে হবে এক্সপ্লেনেশন, তারপর লিখতে হবে রেফারেন্স। এই রেফারেন্স হলো খতিয়ানের পৃষ্ঠা নাম্বার, দেন এটা হলো টাকা। তো ডেবিট পাশে মোট 4টে কলাম, প্রথমত ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, টাকা। তো এই 4টা কলামই কিন্তু ডেবিট দিকের পার্শ্ব। দেন এখন আমাদের ক্রেডিট পার্শ্ব শুরু হয়ে গেছে। ক্রেডিট পার্শ্ব ঠিক সেম, প্রথমে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, দেন টাকা। তো এইবার তোমরা দেখো যে খতিয়ানে আমরা টিসকে কিভাবে পোস্টিং করব। 2021 সালে ডিসেম্বর 31 তারিখে অবসর ধার্যের প্রথম জাবেদা ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 20,000 টাকা, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 20,000 টাকা। তো যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করা ছিল আর আমাদের এখানে খতিয়ানের নাম হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তো খতিয়ানের যেই নামটা থাকে জাবেদায় যদি সেটা ডেবিট থেকে টাকা ডেবিট দিকে লিখতে হয়। যেমন আমাদের খতিয়ানের নামও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আর 20 সালের ডেপ্রিসিয়েশনের প্রথম জাবেদায় ডেপ্রিসিয়েশনটা ডেবিট ছিল, কাজেই টাকা ডেবিট দিকে লিখতে হবে। কিন্তু যখন আমরা এক্সপ্লেনেশনে ব্যাখ্যা দেব তখন কিন্তু ব্যাখ্যায় লিখতে হবে ডেবিটের বিপরীতে যেটা ক্রেডিট ছিল। ক্রেডিট কি ছিল? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। তারিখটা কত? 2020 সালের ডিসেম্বর 31 তারিখ। এইবার তোমরা লক্ষ্য করো 2020 সালের ডিসেম্বর 31 তারিখে আমরা আরেকটা জাবেদা করছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে ইনকাম স্টেটমেন্টে ক্লোজ করার জাবেদা। তো সেখানে আমরা কী জাবেদা করছিলাম? ডেপ্রিসিয়েশন ইনকাম সামারি ডেবিট 20,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 20,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় জাবেদায় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করা আছে, আমাদের খতিয়ানের নামও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। কাজে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেহেতু ক্রেডিট করা আছে, যে ওইখানে ক্লোজিং এন্ট্রিতে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ক্রেডিট করে হিসাবটাকে ক্লোজ করে দিয়েছিলাম। তো ডেপ্রিসিয়েশন ক্রেডিট, দ্যাট মিনস খতিয়ানের টাকাও লিখতে হবে ক্রেডিট দিয়ে। কিন্তু আমরা ব্যাখ্যা লেখার সময় এই ক্রেডিটের বিরুদ্ধে যেটা ডেবিট আছে, ডেবিটটা কী ছিল? ইনকাম সামারি। তো আমাদের সেই ইনকাম সামারিটাই ক্রেডিট পাশে ব্যাখ্যা হিসেবে লিখতে হবে। তারিখ লিখতে হবে কত? 2020 সালের ডিসেম্বর 31 তারিখ। অর্থাৎ খতিয়ান করার সময় যেই হিসাবে খতিয়ান করা হবে ওই হিসাবটা ডেবিট থাকলে ডেবিট দিকে টাকা লিখতে হবে, এবং ব্যাখ্যা লেখার সময় লিখতে হবে ক্রেডিটটা, উল্টো লিখতে হবে।
আবার ওই হিসাবটা ডেপ্রিসিয়েশন যদি ক্রেডিট থাকে টাকা ক্রেডিট দিকে লাগতে হবে, কিন্তু ব্যাখ্যা লেখার সময় ডেবিটের বিপরীতে যেটা ডেবিট আছে ইনকাম সামারি সেটা কি ব্যাখ্যায় ক্রেডিট দিকে লিখে দিতে হবে। তো এইবার দেখো এই 2020 সালে ডেপ্রিসিয়েশন সংক্রান্ত অন্য কোনো আর এখানে হিসাব নিকাশ নাই বা কোনো জাবেদা এখানে নাই, জাবেদার পোস্টিং সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে যোগ করতে হবে। যোগ করার পর যেই পাশটা বড় সেদিকে যোগ করে আগে লিখতে হবে। আমরা এখানে দেখতে পাই ডেবিট দিকে 20,000 টাকা, ক্রেডিট দিকে 20,000 টাকা, অর্থাৎ উভয় দিকে এখানে সমান। তো সমান হলে আমরা যে কাজটা করবো, টাকার যোগফল লিখব, 20,000 টাকার যোগফল 20,000, কারণ এখানে আর নতুন কোনো আইটেম নাই, ফলে 20,000 টাকার সাথে আর কোনো যোগের কোনো সুযোগ নেই। 20,000 টাকা এখানে ব্যালেন্স হিসেবে আমরা জেড টেনে দিয়েছি। আমরা জেড টেনের মানে হলো 2020 সালের এই হিসাবটাকে ক্লোজ করা হয়ে গেছে, এখানে আর নতুন করে আইটেম যোগ বিয়োগের কিছু এখানে নাই। এইবার এই ক্রেডিট দিয়ে যোগ করছি, ডেবিট দিয়ে সমান পরিমাণ টাকা হয়েছে। দুই দিকে যখন সমান পরিমাণ টাকাই হয়ে যাবে তখন উভয় দিকে কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ এক ডেবিট পাস বেশি কিংবা ক্রেডিট পাস বেশি এরকম হওয়ার কোনো সুযোগ থাকে না, ফলে উভয় দিকে সমান সমান হয়ে যাবে। এই সমান সমান দ্বারা জেড মিলাইতে হবে। এইবার তোমরা লক্ষ্য করো 2022 সালে কি দেওয়া হয়েছে, সরি 21 সালের ডিসেম্বর 31 তারিখ আমরা অবসরের ধার্যের জাবেদায় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করছিলাম 28,333 টাকা এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছিলাম 28,333 টাকা। যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 28,333 টাকা দ্বারা ডেবিট করা হয়েছিল, টাকা ডেবিট দিকে লিখতে হবে, কিন্তু ব্যাখ্যা লেখার সময় ডেবিটের বিপরীতে ক্রেডিট কি ছিল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে হবে। এইবার আসো ক্রেডিট পাশে, তারিখটা কত হবে, 2021 ডিসেম্বর 31। তো 2021 সালের অবসরের ধার্যের দ্বিতীয় জাবেদায় আমরা কি করেছিলাম, যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে ইনকাম সামারিতে ট্রান্সফার করার মাধ্যমে আমরা হিসাবটাকে ক্লোজ করে দিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জাবেদায় কী হবে, যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ক্রেডিট করছি, টাকা ক্রেডিট দিকে লিখতে হবে। কত লিখতে হবে, 20,000 টাকা। আর ব্যাখ্যা কি লিখতে হবে, ইনকাম সামারি লিখতে হবে। অর্থাৎ ক্রেডিট দিকে ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট আছে, ক্রেডিট দিকে টাকা পোস্টিং করার পর ব্যাখ্যায় লিখতে হবে ডেবিটের ক্রেডিটের বিপরীতে ডেবিট যেটা আছে ইনকাম সামারি, সেটা কি করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে এক্সপ্লানেশনে। এখন দুই দিক যদি সমান হয়ে যায় তাহলে দুই দিকের যোগফলেই আমরা, সরি এখানে টাকা কিন্তু 20,000 না, 21,000 টাকাটা হলো 28,333 টাকা। তো দুদিকে সমান, দুদিকে আমরা জেড টেনে দিছি। এখানে যখন দুদিকে সমান হয়ে যায় তখন কোনো ব্যালেন্স সিডি কোনো আইটেম থাকে না। যখন একদিকে বেশি আর একদিকে কম থাকে তখন যেদিকে কম, যতটুকু কম ততটুকু তারা ব্যালেন্স সিডি হিসেবে উল্লেখ করতে হয়। কিন্তু এখানে যখন দুই দিকে আমরা দেখতে সমান সমান, ফলে এখানে উভয় দিকে কোনো ব্যালেন্স সিডি পাওয়া যাবে না, অর্থাৎ উভয় দিকের কোনো পার্থক্য হিসেবে যোগফলে কোনো পার্থক্য এখানে দেখা যাবে না। এইবার আমরা 2021 সালের জাবেদা কিন্তু আমরা পোস্টিং করছি। তোমরা দেখো এখানে কিন্তু লেখাই আছে, প্রথম জাবেদা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, যেহেতু টাকা ডেবিট আমরা ক্ষতির ডেবিট দিকে টাকা লিখছি, কিন্তু ব্যাখ্যা লেখার সময় ক্রেডিটটা এখানে উল্লেখ করছি। আবার দ্বিতীয় জাবেদা ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, টাকা ক্রেডিট দিকে লিখছি, কিন্তু ব্যাখ্যা লেখার সময় ডেবিট যে ইনকাম সামারি সে ডেবিট দিকে লিখে দিয়েছি। ঠিক তেমনি 2000 এবার কোন সালে করব, 2022 সালে। স্টুডেন্টস লক্ষ্য করো, এবার 2022 সালে আমাদের ক্ষতির নাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আছে 30,000 টাকা। তো যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 30,000 টাকা ডেবিট আছে, তাহলে আমরা ডেবিট দিকে 30,000 টাকা লাগলাম। ব্যাখ্যা লেখার সময় ক্রেডিট কি আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন।
এইটাকে ব্যাখ্যা লিখে দিতে হবে। তারিখ হবে কত? ডিসেম্বর 31 তারিখ। এইবার 2022 সালের দ্বিতীয় জাবেদা ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে 30,000 টাকা। তাহলে আমাদের ডিসেম্বর 31 তারিখ ডেপ্রিসিয়েশন 30,000 টাকা ক্রেডিট দিকে লিখতে হবে এবং ব্যাখ্যা লেখার সময় এই ক্রেডিটের বিরুদ্ধে ডেবিট কি আছে? ইনকাম সামারি। ইনকাম করে ডেবিট করতে হবে। এবার তোমরা লক্ষ্য করো যে এবারও কিন্তু ডেবিট এবং ক্রেডিট উভয় পার্শ্ব সমান সমান। তাহলে আমাদের 2020, 21, 22 এই 3টা বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের খতিয়ান করা হয়ে গেছে। এইবার আমাদের নেক্সট আরেকটা খতিয়ান করবো, সেটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এখন আমি এই সবটাকেই আমি একটু এডিট করে নতুন করে একটা খতিয়ান করতে যাচ্ছি। accumulated depreciation account। তো স্টুডেন্টস, এবার আমরা আগে ডাটাগুলো সব মুছে ফেলি। আগের মতোই সব হবে, কিন্তু এবার আমাদের খতিয়ানের নাম হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার তোমরা লক্ষ্য করো, যেহেতু আমাদের খতিয়ান নাম হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে সর্বপ্রথম 2020 সালে কি জাবেদা ছিল? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। খতিয়ানের নাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই নামের টাকাটা কোন দিকে আছে? প্রথম জাবেদায় ডেবিট দিকে না ক্রেডিট দিকে? আমাদের সেটি লক্ষ্য করতে হবে। তো 2020 সালে সেই প্রথম জাবেদা অ্যাকুমুলেটেড নামক টাকাটা ক্রেডিট দিকে আছে, ডেপ্রিসিয়েশনের বিরুদ্ধে অ্যাকুমুলেটেড ক্রেডিট আছে, টাকা ক্রেডিট দিকে লিখতে হবে। কত লিখতে হবে? প্রথম জাবেদায় 2020 সালে ছিল 20,000 টাকা, এবং এখন এই জাবেদা কোন তারিখে হয়েছে? 2020 সালের ডিসেম্বর 31 তারিখ। তো এখন টাকা কত ছিল? 20,000 টাকা, এবং এইটার বিপরীতে ডেবিট কি ছিল? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল ডেবিট, ডেবিট করছি। আচ্ছা, এইবার তোমরা খেয়াল করো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের মতো আমরা কিন্তু ইনকাম সামারিতে বা ট্রান্সফার করার মাধ্যমে ক্লোজ করি নাই। কারণ এই অ্যামাউন্টটা কিন্তু ক্লোজ হওয়ার বিষয় না, এটা প্রত্যেক বছর অ্যামাউন্টটা যোগ হতে থাকবে। প্রথম বছর সাথে দ্বিতীয় বছর অ্যামাউন্টটা যোগ হতে থাকবে এবং টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। ডেপ্রিসিয়েশন একটা পরিচালন খরচ, এবং সেটা কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করার মধ্যে হিসেবটা ক্লোজ করে ফেলি, সেটা কিন্তু পরবর্তী বছরে অ্যামাউন্টের সাথে আর যোগ হয় না। কিন্তু অ্যাকুমুলেটেড কিন্তু প্রত্যেক বছর বছর যোগ হতে থাকে। ফলে তোমরা দেখো যে 2022-20 সালে আমরা শুধু অবশ্যই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা জাবেদাই করছি, দ্বিতীয় জাবেদায় ক্লোজ করার কোনো জাবেদা হয় না। তাহলে আমাদের ক্রেডিট দিকে টাকা আছে 20,000, ডেবিট দিয়ে কোনো টাকাই নেই। তাহলে যেহেতু একদিকে টাকা আছে, এখন তো এইটি বড় হয়ে গেল, এখানে 20,000 টাকা যোগ করতে হবে, যোগ করে ব্যালেন্স রাখতে হবে। এখন খতিয়ান করার নিয়ম হলো, যখন ডেবিট এবং ক্রেডিট দিকে টাকা বসানো কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের কী করতে হবে? যেই পাশটা বড় টাকার পরিমাণ সেইটা আগে যোগ করতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল করো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তোমার খতিয়ান যখন করছিলাম সেখানে তো দুই দিকেই সমান ছিল, ফলে দুই দিকটাই আমরা একসাথে যোগ করে দিয়েছি। কিন্তু এখানে যেহেতু আমাদের একদিকে টাকা আছে একদিকে টাকা নাই, তো যেখানে আছে টাকা সেটাই তো বড় এখানে, তো সেটাকে আমাদের এখানে আগে যোগ করতে হবে। 20,000 টাকা আমরা আগে যোগ করলাম, যোগ করার পর এখন যেই দিকে টাকা কম বা নাই সেই দিকে ওই টাকাটা আবার লিখতে হবে। 20,000 টাকা লিখে আমরা জেড টানা, উভয় দিকে কী করে আমরা এটাকে বলা হয় জেড টানা, উভয় দিকে সমান সমান করে টাকা লেখা। তারপরে এখন এইখানে কিন্তু ক্রেডিট দিকে ডেবিট দিকে টাকাটা ঘাটতি আছে, কত টাকা ঘাটতি আছে? এই 20,000 টাকা ঘাটতি আছে। তো এইটাকে আমাদের 2020 সালের একদম ডিসেম্বরের 31 তারিখেই এটাকে ব্যালেন্স
টানতে হবে, বলতে হবে ব্যালেন্স সিডি অর্থাৎ ক্যারি ডাউন। এই টাকাটাকে আমাদের পরবর্তী বছরের অ্যামাউন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। সেই তার টাকাটা কত ঘাটতি আছে এখানে? 20,000 টাকা। অর্থাৎ এই ব্যালেন্স সিডি হলো 2020 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স। এখন এই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? তোমরা একটা লক্ষ্য করো, টাকায় যেই দিকে ঘাটতি আছে ব্যালেন্স কিন্তু তার বিপরীতটা। এখানে কিন্তু ডেবিট দিকে ঘাটতি আছে, দ্যাট মিনস এই 20,000 টাকা ক্রেডিট দিকে বেশি আছে। তাহলে এই ব্যালেন্সটা কিন্তু আসলে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট দিকে ব্যালেন্স লেখার মানে কিন্তু ব্যালেন্স ডেবিট ব্যালেন্স না, এটা কিন্তু সম্পূর্ণ উল্টো বিষয়। অর্থাৎ ডেবিট দিকে ব্যালেন্স লেখা মানেই হলো ডেবিট দিকে এই পরিমাণ টাকা কম আছে, তাহলে এইটার ব্যালেন্সটা যেহেতু ডেবিট দিকে কম, দ্যাট মিনস ক্রেডিটের বাড়তি বা ক্রেডিটের উদ্বৃত্ত, সেই ক্রেডিটের উদ্বৃত্তটা আবার পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হিসেবে ক্রেডিট দিকেই লিখতে হবে। অর্থাৎ ব্যালেন্সের যেদিকে থাকবে ব্যালেন্স বিডি লিখতে হবে তার উল্টা পাশে। কোন বছরে? পরবর্তী বছরে। কত তারিখ? ডিসেম্বর 31 তারিখ লিখতে হবে ব্যালেন্স বিডি কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, এখন আগের বছরের ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি হিসেবে ট্রান্সফার করার পর দেন এবার 22 সালে নতুন জাবেদা পোস্টিং করতে হবে। এখন 2022 সালে ডিসেম্বর 31 তারিখে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের শুধু একটা জাবেদাই আছে, তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় কোনো ক্লোজ করার কোনো আর জাবেদা নাই। তো অ্যাকুমুলেটেডে কী আছে? ক্রেডিট আছে। কত টাকা ক্রেডিট? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 28,333 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 28,333 টাকা। তোমরা যদি খাতায় করে থাকো আমার সাথে সাথে খাতা থেকে দেখতে পারবা, আর খাতা না করলে তোমার ভিডিওটি পিছনে টেনে আবার দেখতে পারো যে অবশ্যই ধারে জাবেদায় আমরা এই বিষয়ে কী করছিলাম। ঠিক সেখানে আমরা অবশ্যই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ছিল 28,333 টাকা এবং ক্রেডিট ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 28,333 টাকা। তাহলে এইবার ডিসেম্বর 31 তারিখে অ্যাকুমুলেটেড যেহেতু ক্রেডিট আছে 28,333 টাকা লিখতে হবে, আর ব্যাখ্যায় লিখতে হবে উল্টোটা, যেটা ডেবিট ছিল দ্যাট মিনস সেই ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এইবার তোমরা খেয়াল করো, ডেবিট পাশে পোস্টিং করার মতো কোনো জাবেদা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ক্রেডিট দিকে যোগফলটা আবারও টানি, 48,333 টাকা। এই 20,000 28,000 দুটো যোগ করলে 48,333 টাকা। এখন এই যেহেতু ক্রেডিট পাস বড়, তাই ক্রেডিট পাসের বড় অ্যামাউন্টটা ডেবিট দিকেও 48,333 টাকা ব্যালেন্স হিসেবে লিখে জেড টানতে হবে। জেড টানার পর এখন আবার সেই ক্রেডিট দিকে এবার ঘাটতি কিন্তু আগের থেকে আরও বাড়ছে, কত? 48,333 টাকা। এই টাকাটা আবার 2021 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে। অর্থাৎ এই টাকাটা ডেবিট দিকে কম আছে আর ক্রেডিট দিকে বেশি আছে। ক্রেডিট দিকে কি আছে? তো ক্রেডিট দিকে বেশি মানেই হলো এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। এবং তোমরা একটা খেয়াল করো যে অ্যাকুমুলেটেড ব্যালেন্সটা কিন্তু বাড়তেই থাকবে, কারণ আগের বছরের সাথে পরবর্তী বছরের ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। এখন এই টাকা আবার আমরা আগের মধ্যে কী করবো? 21 সালের ব্যালেন্স সিডি 22 সালের ব্যালেন্স বিডি কোন দিকে যাবে? এই ব্যালেন্স সিডি ডেবিট দিকে ছিল আর ব্যালেন্স বিডি দেবে ক্রেডিট দিকে। $48,333 টাকা। তারিখ কত? ডিসেম্বর। স্টুডেন্টস, এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আমি কিছুক্ষণ আগে একটু ভুল করে ফেলছিলাম। এই যে ব্যালেন্স বিডিটা, এটা কিন্তু 2020 সালের ব্যালেন্স সিডি 2021 সালের ব্যালেন্স বিডি হিসেবে যখন লিখবো, এটা কিন্তু 21 সালের জানুয়ারি 1 তারিখে হয়। কোন তারিখে হয় এটা? জানুয়ারি 1 তারিখে হবে। ঠিক তেমনি 22 সালেরও যখন ব্যালেন্স বিডি আমরা 21 সাল থেকে আমরা ব্রিং ডাউন করবো। ব্যালেন্স বিডি মানে ব্রিং ডাউন, ব্যালেন্স বিডি মানে কি? ব্রিং ডাউন, মানে আগের বছর থেকে ব্যালেন্সটা আনা হয়েছে এবং এইটা আনা হবে কিন্তু জানুয়ারির 1 তারিখে। 1 তারিখে আনার পরে এখন আবার 22 সালের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের লাস্ট জাবেদা কি আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 30,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 30,000 টাকা।
তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট আছে, কত টাকা ক্রেডিট আছে? 30,000 টাকা লিখতে হবে। লেখার পরে ব্যাখ্যা কি লিখতে হবে? ডেবিটটা, আর অ্যাকুমুলেটেড ক্রেডিট 30,000, ডেবিট দিকে আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এই দাবিটা কোন তারিখে হবে? ডিসেম্বর 31 তারিখ। তাহলে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা? 30,000 টাকা। এবার দেখো ক্রেডিট দিয়ে কোনো দাবিটা বসানোর মতো কোনো আইটেম নাই, কারণ অ্যাকুমুলেটেড শুধু একটাই পোস্টিং। তাহলে এইবার আমরা কি করব? আবারও ডেবিট দিকে ক্রেডিট দিকে যোগ কর 78,333 টাকা, আর ডেবিট দিকেও 78,333 টাকা। এখন ক্রেডিট ডেবিট দিকে যেহেতু ঘাটতি আছে, কত টাকা ঘাটতি আছে? ডিসেম্বর 31 তারিখ মোট 78,333 টাকা। এবার যদি আমাদের 23-24 সালে দাবিদাও করতে বলতো, তাহলে 24 সালে এই ব্যালেন্স শিটটা 24 সালের জানুয়ারি 1 তারিখে, সরি না 2023 সালের জানুয়ারি 1 তারিখে আমরা ব্যালেন্স বিদেশি আবার উল্লেখ করতাম, কিন্তু আমাদের 22 সালের মধ্যে করতে বলছে, যে কারণে আমরা হিসাবটা এখানেই আমরা ক্লোজ করব। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু লেখার বোর্ডের দ্রুত লেখার কারণে সীমাবদ্ধতা থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমরা আমার মুখের কথা এবং লেখা দুটোর সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করবে। এই পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট বিষয়ে আরেকটা অঙ্ক করাবো, এবং সেখানে একটা প্ল্যান্ট অ্যাসেট কতভাবে ডিসপোজাল হতে পারে এবং ডিসপোজাল করার সময় কীভাবে গেইন লসের হিসাব করা হয়, এই বিষয়ে একটা পরিপূর্ণ একটা অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করবো। আজকে বুঝতে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।